আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মিনি কাশ্মীর নামক জায়গায়, যেখানে বান্দরবনের মতো অসংখ্য পাহাড় এবং টিলা রয়েছে। আর রয়েছে এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, আর রয়েছে বাঁশখালী কুপার। তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে এই বাঁশখালীর কয়েকটা স্পট ঘুরে দেখবেন, কত টাকায় বা খরচ হবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। সো লেটস গো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে চট্টগ্রামের বুকে লুকিয়ে আছে এমন একটি জায়গা, যেখানে একই দিনে ঘুরে দেখা যায় ঘন বন, সবুজ পাহাড় আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। চলুন আজ আমরা ঘুরে দেখাবো বাঁশখালীর রহস্যময় মিনি কাশ্মীর, লেকের পানি এবং সবুজ পাহাড়ে ঘেরা বাঁশখালী ইকো পার্ক এবং নির্জন সৌন্দর্য ভরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাঁশখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য। এক্ষেত্রে আমরা যাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 11টা 15 মিনিটের তুর্না এক্সপ্রেস ট্রেনে করে। গন্তব্য চট্টগ্রামের বাঁশখালী। জেনে রাখা ভালো, এ ধরনের আন্তনগর ট্রেনের যাত্রার আগের দিন কিংবা যাত্রার দিন কোনো টিকিট পাওয়া যায় না, তাই ভ্রমণের জন্য অবশ্যই 8 থেকে 10 দিন আগে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে রাখতে হবে। আপনারা চাইলে বাসে করেও চট্টগ্রামের বাঁশখালী পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামের শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ এলাকায় চলে আসতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করলাম চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে। অলরেডি চলে আসছি এই চট্টগ্রাম রেল স্টেশনে। গতকাল রাতে ঢাকার কমলাপুর থেকে রওনা করার পর মাত্র কিন্তু এই ট্রেনটি আমাদের এই চট্টগ্রাম রেল স্টেশনে নামে দিয়ে গেল। তো এখন আমরা সকালে নাস্তা করব, তারপর চলে যাব শাহ আমানত সেতু বা নতুন ব্রিজের দিকে। স্টেশন থেকে বের হয়ে নিউ মার্কেট মোড়ে এসে জনপ্রতি 10 টাকা করে লেগুনেতে চলে যাই শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ এলাকার দিকে। অলরেডি চলে আসছি চট্টগ্রামের শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ এলাকায়। এখানে কিন্তু বাঁশখালী যাওয়ার জন্য অসংখ্য বাস রয়েছে, যে বাসগুলো কিছুক্ষণ পর পর বাঁশখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আর লোকাল বাসে ভাড়া পড়ে জনপ্রতি 100 থেকে 120 টাকা, আর এসালামের বাসে জনপ্রতি টিকিটের মূল্য পড়ে 140 টাকা করে। আর এখানে একটা দোকান থেকে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি। এখন আমরা ছুটে চলবো বাঁশখালী মিনি কাশ্মীরের দিকে। শাহ আমানত সেতুর মোড় থেকে এসালামের বাসে জনপ্রতি 140 টাকা করে টিকিট কেটে রওনা করি বাঁশখালীর চম্পল বাজারের উদ্দেশ্যে। অলরেডি চলে আসছি চট্টগ্রামের বাঁশখালীর যে চম্বল রয়েছে, এই চম্বলের শিকদারের দোকানে। আপনারা যারা শাহ আমানত সেতু থেকে বাসে করে আসবেন, বাসের কন্ট্রাক্টরকে বললে কিন্তু এই শিকদারের দোকানে নামিয়ে দিবে। আর এখানে কিন্তু অনেকগুলা অটো এবং সিএনজি রয়েছে, যেগুলো একদম বাঁশখালীর যে মিনি কাশ্মীর রয়েছে তার একদম গেটে নামিয়ে দিয়ে আসবে। আর জনপ্রতি ভাড়ার মূল্য হচ্ছে কিন্তু 30 টাকা করে রাখবে। শিকদারের মোড় থেকে অটো নিয়ে ছুটে চললাম বাঁশখালীর মিনি কাশ্মীরের দিকে। এখানে কি আমরা হাতির দেখা পাবো আজকে? কতগুলো হাতি থাকে? এই 4টা বাস থেকে পুরো পাহাড়ে নাকি আরো আছে দল বেঁধে, নাকি ছিন্ন ভিন্ন হয়ে আছে? সবসময় থাকে ওখানে 5টা। তাহলে আশা করা যায় আমরা আজকে হাতির দেখা পাবো না? ইনশাল্লাহ। আমরা এরকম একটা অটোতে করে এই বাঁশখালীর যে চম্পল রয়েছে, এই চম্পলের শিকদারের মোড় থেকে আমরা একটা অটো নিয়েছি, যেটার জনপ্রতি ভাড়া পড়েছে 30 টাকা করে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আরও 2টা ভাই, তারাও কিন্তু এখান থেকে আমার পরিচিত হয়ে গেছে। আমি আসছিলাম ঢাকা থেকে একাই, কিন্তু ওনারা আমার সাথে পরিচিত হয়ে গেছে। আর আমরা কিন্তু এরকম একটা অটো নিয়ে জনপ্রতি 30 টাকা করে আমরা যাচ্ছি সেই বাঁশখালী মিনি কাশ্মীরের একদম কাছাকাছি যে প্রান্ত রয়েছে, যেখান থেকে প্রায় 10-15 মিনিট ট্রেকিং করে এই বাঁশখালী মিনি কাশ্মীরের উপরে উঠতে হয়। চট্টগ্রামের এই চাম্পলের শিকদার মোড় থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসি একদম মিনি কাশ্মীরের শেষ প্রান্ত পর্যন্ত। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা অটো রয়েছে,
আমরা এই অটো কিন্তু জনপ্রতি 30 টাকা করে একদম এই যে মিনি কাশ্মীর যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম এই পাহাড়ের কিনারে নিয়ে চলে আসছি। আর এখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। তবে বৃষ্টির দিন না থাকলে, যদি রৌদ্রোজ্জ্বল দিন থাকে, তখন কিন্তু এরকম অটোগুলা কিন্তু একদম এই মিনি কাশ্মীরের প্রান্ত পর্যন্ত চলে আসে। আর যদি রৌদ্রোজ্জ্বল দিন না থাকে, বৃষ্টির দিন থাকে, তখন কিন্তু পুরো রাস্তা কিন্তু অনেক কাদা থাকে, যার কারণে কিন্তু ট্রেকিং করতে হয়। আর আল্লাহর অশেষ রহমতে আমাদের রাস্তায় কোনো কাদা ছিল না, তার জন্য আমরা একটা অটো একদম পাহাড়ের একদম যে প্রান্ত রয়েছে এই প্রান্ত ধরে নিয়ে আসছি। আর এখন থেকে আমরা হেঁটে যাচ্ছি একদম মিনি কাশ্মীরের চূড়ার দিকে। প্রায় সমতল থেকে 5 থেকে 10 মিনিট ট্রেকিং করার পর আমরা চলে আসছি এই বাঁশখালী মিনি কাশ্মীরের যে পাহাড়ের চূড়া রয়েছে একটা চূড়ায়। আর এই চূড়া থেকে কিন্তু পুরো দৃশ্যটা এক কথায় অসাধারণ। আর এই গাছগুলো কিন্তু সবগুলা কিন্তু ছন গাছে ভরে গেছে পুরো মিনি কাশ্মীর। আর এদিকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, সত্যি আল্লাহ তাআলার যে সৃষ্টি একদম অপরূপ, তার কোনো তুলনায় নেই। আল্লাহ তাআলা যে কত মায়া দিয়ে এই পৃথিবীটা সৃষ্টি করেছে তার একটা উদাহরণ হচ্ছে এই বাঁশখালীর মিনি কাশ্মীর। আর এই বাঁশখালীর যে মিনি কাশ্মীর রয়েছে, এই মিনি কাশ্মীরে কিন্তু মাঝে মধ্যে অনেক হাতির দল দেখা পাওয়া যায়। তো আমরা আজকে চেষ্টা করব সেই হাতির দলগুলো আপনাদের দেখানোর। প্রায় ওই পাহাড় থেকে আমরা আবারও 5 থেকে 10 মিনিট ট্রেকিং করে এরকম একটা পাহাড় চড়ে চলে আসছি। আমরা কিন্তু ছিলাম ওই গাছটা দেখা যাচ্ছে একদম ওদিকে। আর ওদিক দিয়ে কিন্তু সমতলে ট্রেকিং করে আবারও এই খাড়া পাহাড় বেয়ে একদম এই উপরে চলে আসছি। আর এদিক থেকে কিন্তু মাশাআল্লাহ পুরো পাহাড়ের যে ভিউ এক কথায় অসাধারণ। খুব কষ্ট হচ্ছে এই দুপুরবেলা পাহাড়ে চড়ে উঠতে, কিন্তু এখান থেকে যে মাশাআল্লাহ ভিউ দেখা যাচ্ছে তা অনেক সুন্দর, বলে বোঝানো সম্ভব না। বাঁশখালী মিনি কাশ্মীর এমন একটি জায়গা যেখানে প্রকৃতি নিজেই যেন নীরবে তার সৌন্দর্যকে লুকিয়ে রেখেছে। তবে এই সৌন্দর্যের মাঝে আরেকটি রহস্য রয়েছে। এই বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল এশিয়ান বন্য হাতির বিচরণ ক্ষেত্র। ভাগ্য ভালো থাকলে এশিয়ান বন্য হাতিদের দেখা পাওয়া যায় এই বাঁশখালী মিনি কাশ্মীর থেকে। চারদিকে যতদূর চোখ যায় শুধু পাহাড়ি বন আর সবুজের সমারোহ। এখানে সৌন্দর্য একেবারে চোখে পড়ে না, বরং প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে এক অন্যরকম বিস্ময়। প্রায় ওই পাহাড় থেকে আমরা আবারও 5 থেকে 10 মিনিট ট্রেকিং করে এরকম একটা পাহাড় চড়ে চলে আসছি। আমরা কিন্তু ছিলাম ওই গাছটা দেখা যাচ্ছে একদম ওদিকে। আর ওদিক দিয়ে কিন্তু সমতলে ট্রেকিং করে আবারও এই খাড়া পাহাড় বেয়ে একদম এই উপরে চলে আসছি। আর এদিক থেকে কিন্তু মাশাআল্লাহ পুরো পাহাড়ের যে ভিউ এক কথায় অসাধারণ। খুব কষ্ট হচ্ছে এই দুপুরবেলা পাহাড়ে চড়ে উঠতে, কিন্তু এখান থেকে যে মাশাআল্লাহ ভিউ দেখা যাচ্ছে তা অনেক সুন্দর, বলে বোঝানো সম্ভব না। এই বাঁশখালী উপজেলার মিনি কাশ্মীরের কয়েকটা প্রান্ত ঘুরে দেখলাম এবং এর যে সর্বোচ্চ চূড়া রয়েছে এই চূড়ায় উঠেছিলাম এবং খোঁজ করেছিলাম যে এখানে যে হাতির পাল রয়েছে সেটি দেখার। তবে এখন রৌদ্র থাকায় হাতির পালগুলো কিন্তু তাদের যে আশ্রয়স্থল রয়েছে সেগুলোতে চলে গেছে, আর যার কারণে আমরা কিন্তু হাতির দেখা পাইনি। তবে এই পাহাড়টা কিন্তু অসম্ভব সুন্দর, পুরোটা একদম সবুজে ভরে গেছে। আমরা কিন্তু সমতল দিয়ে নেমে আবারও আমরা চলে যাব চট্টগ্রামের যে বাঁশখালী ইকো পার্ক রয়েছে সেদিকে। মিনি কাশ্মীরের পাশে কিন্তু অসংখ্য পানের চাষ হয়ে থাকে। আমরা আসছি এমন একটা পানের বাগানে, এখানে কিন্তু দেখেন যে এভাবে কিন্তু পান চাষ করা হচ্ছে, যে মামারা কাজ করতেছে। মামা এখানে কয় কাঠা জমির পানের বাগান করছেন? আপনারা বলো, আমাদের এদিকে বলা মানে গন্ডা 20 গন্ডায় একখানি, তো 20 গন্ডা একখানি। এখানে আমার এখানে 5 ঘন্টা 5 ঘন্টা। আপনাদের 5 ঘন্টাতে ডিসিম হইব মনে করে, এখানে 10 ডিসিম হইবে এখানে আপনাদের 10 ডিসিমে আপনাদের একখানি। আমাদের এক কাঠা এখানে কতটুকু হবে? কতটুকু হবে আপনারা হিসাব করেন। আমাদের মনে করে 10 ডিসিম যদি একখানি হয়, গিয়া হইতে 5 ঘন্টা হয়, এখানে আমার এখানে 5 ঘন্টা। 5 ঘন্টা। আর আপনাদের এই পানগুলা যে এখান থেকে উৎপাদন হওয়ার পরে এগুলা দেশের কোন কোন অঞ্চলে বেশিরভাগ যায়? বেশিরভাগ চিটাং শহর বেশি, আবার এখন তো আমাদের এখানে চাম্পল বাজারেই হয়। এগুলো তো দেশের বিভিন্ন অঞ্চলে যায় না? দাম উঠে ভাদ্র আশ্বিন মাসে ডাইরেক্ট চিটাং শহর গাড়ি ভরে লই যায়। এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যায় না?
আপনি শ্রমিক নিয়ে কাজ করেন নাকি আপনারা সবাই? ঠিক আছে, আমি নিজেও আছি এরকমেরই। ও, একা তো করা সম্ভব নয়। প্রায় এই যে আপনাদের এই যে কতটুকু জমির কথা বললেন, এটা থেকে কত লাখ টাকা আয় করেন প্রায় প্রতি বছর? প্রতি সিজনে? বছরে হ্যাঁ। দাম লয় কথা রে ভাই, ধর মানে গত বছর দাম তো পাই নাই, ও, হয় নাই। ইয়ার আগের বছর পাইছিলাম, এবছর কি আজ তো পানের দাম উঠে নাই, এখন দাম কম। ঠিক আছে মামা, ধন্যবাদ। হ্যাঁ, আমরা এরকম একটা পানের বাগানে ঘুরে গেলাম, যে বাগানটা এখানকার সবচেয়ে বিখ্যাত। আর এখানকার পানগুলা কিন্তু খুবই সুস্বাদু। আর এই পানগুলা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যায়। আর এই পান বাগানের যে চাষি মামার সাথে কথা বললাম, তাদের যে জমির মাপ আর আমাদের অঞ্চলে যে জমির মাপ, এগুলো কিন্তু একদমই ভিন্ন। ওনারা যে চট্টগ্রামের ভাষায় কি বললো আমি কিন্তু সেটাই বুঝতে পারিনি। এই চট্টগ্রামের বাঁশখালী মিনি কাশ্মীর আসলে কিন্তু এরকম একটা কল দেখতে পারবেন, যে কোলে কোনো কারেন্টের সংযোগ কিংবা কোনো মোটর নেই। মাটির নিচ থেকে কিন্তু অনবরত এভাবে পানি পড়তে থাকে। আর এখানকার যে আশেপাশে যারা লোকালয় থেকে এই জায়গায় কাজ করতে আসে, তারা কিন্তু সকলেই এই পানি দিয়ে কিন্তু তাদের যে পিপাসা মিটিয়ে থাকে। বাঁশখালীর মিনি কাশ্মীর ঘোরার পর এবারের যাত্রা বাঁশখালীর ইকো পার্কের উদ্দেশ্যে। বাঁশখালীর যে চাম্পলের মিনি কাশ্মীর রয়েছে, সেই মিনি কাশ্মীর ঘোরার পর আমরা অলরেডি চলে এসেছি এই বাঁশখালীর যে ইকো পার্ক রয়েছে, এই ইকো পার্কে। প্রায় বাঁশখালী মিনি কাশ্মীর থেকে 30 থেকে 40 মিনিট অটো দিয়ে আসার পর আমরা চলে আসি এই ইকো পার্কের গেটে। আর এখানে প্রবেশ করতে হলে কিন্তু জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তো এখন আমরা এই বাঁশখালী ইকো পার্কের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাঁশখালী ইকো পার্কের আসল সৌন্দর্য। প্রায় সমতল থেকে কয়েকটা খাড়া সিঁড়ি বেয়ে চলে আসলাম এই ইকো পার্কের যে ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারের সামনে। আর এই ওয়াচ টাওয়ারটা কিন্তু পাহাড়ের একদম উপরে করা হয়েছে। এই ইকো পার্কটা কিন্তু একদম তৈরি করা হয়েছে মেন গ্রুপ বনের আদলে, যেখানে বন্যপ্রাণীর পাশাপাশি কিন্তু এখানে মৎস্য অভয়ারণ্য এবং যে জঙ্গল রয়েছে, এগুলো কিন্তু একদম পুরো সাফারির মতো তৈরি করা হয়েছে। আর এখন আমরা ওঠার চেষ্টা করব এই ওয়াচ টাওয়ার যে রয়েছে এদিকে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। 2003 সালের দিকে বাংলাদেশ বন বিভাগ পাহাড়ি বনভূমি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষার উদ্দেশ্যে এই ইকো পার্কটি প্রতিষ্ঠা করেন। বাঁশখালী ইকো পার্কের ইতিহাস শুধু একটি পর্যটন কেন্দ্র নির্মাণের গল্প নয়, বরং এটি জীববৈচিত্র্য রক্ষার এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ওয়াচ টাওয়ারের মতো এই ইকো পার্কের ভিতরে আরও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেগুলো থেকে এখানকার কর্মকর্তারা এই পুরো ইকো পার্কটি নিয়ন্ত্রণ করেন। এই ওয়াচ টাওয়ারের ঠিক সামনে একটি লেকের উপর রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ। এই বাঁশখালী ইকো পার্কের যে ওপাশে ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ার পর্ব শেষ করে আমরা এদিক দিয়ে একদম ঘুরে ঝুলন্ত ব্রিজ চলে আসছি। আর এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু একদম অসম্ভব সুন্দর। আর এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু 10 জনের বেশি এখানে ওঠা যায় না। বর্তমানে কিন্তু এই ঝুলন্ত ব্রিজটি ভঙ্গুর অবস্থা হলেও কিন্তু এর সৌন্দর্য দেখে আগত দর্শনার্থীরা একবার হলেও কিন্তু এই ঝুলন্ত ব্রিজে ঘুরতে আসে। বাঁশখালী ইকো পার্ক ঘুরে দেখা শেষ করে এবারে গন্তব্য বাঁশখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। অলরেডি আমরা চলে আসছি এই বাঁশখালী বা বারচরা সমুদ্র সৈকতে। আর বাঁশখালী ইকো পার্ক থেকে আমরা এই বারচরা কিংবা বাঁশখালী সমুদ্র সৈকতে ঘুরতে আসার জন্য একটা অটো রিজার্ভ নিয়েছিলাম, যেখানে মনসুরিয়া বাজার থেকে এই বাঁশখালী সমুদ্র সৈকত পর্যন্ত জনপ্রতি টাকা রাখছিল 100 টাকা করে। আর আপনারা যদি ভেঙে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু মনসুরিয়া বাজার থেকে 50 টাকা দিয়ে সলিয়ার বড়পুল আসতে পারবেন। আর সলিয়ার বড়পুল থেকে কিন্তু এই বাঁশখালী বা বারচরা সমুদ্র সৈকত পর্যন্ত কিন্তু 40 টাকা করে কিন্তু চলে আসতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু লোকাল অটো বা সিএনজি দিয়ে খুব সহজেই এই বারচরা কিংবা বাঁশখালী সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন। বাঁশখালী সমুদ্র সৈকতে কক্সবাজার মতো কোনো ভিড় নেই, বরং নির্জনতা, শান্ত পরিবেশ আর প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যের কারণেই এই সৈকতকে সবচেয়ে আকর্ষণ করে। যতদূর চোখ যায়, বঙ্গোপসাগরের নীল জলরাশি আর আকাশ যেন এক বিন্দুতে মিলে গেছে। ঢেউর ছন্দ, সমুদ্রের গর্জন আর বঙ্গোপসাগরের শীতল বাতাস মুহূর্তে মনকে প্রশান্ত করে তোলে। বাঁশখালী সমুদ্র সৈকত কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। আর এই বাঁশখালী সমুদ্র সৈকতে ঘুরতে এসে কিন্তু একদম কক্সবাজারে ফিল পাচ্ছি। এখানে কিন্তু মানুষ নেই বললে চলে।
পুরো একদম জনমানবহীন, খুবই কম মানুষ, একদমই কিন্তু নীরব এলাকা। এখানে ঘুরতে এসে কিন্তু ভালোই লাগছে, একদম কক্সবাজারের মতো ফিল, অল্প টাকায়। এখানে কিন্তু বোঝার উপায় নাই এটা কক্সবাজার নাকি পাহাড়ছড়া সমুদ্র সৈকত। খুব শীঘ্রই কিন্তু এই সমুদ্র সৈকতটা কক্সবাজারের মধ্যে কিন্তু খুবই হাইপে চলে যাবে আমি আশা করি। এই পাহাড়ছড়া কিংবা বাঁশখালী সমুদ্র সৈকতে ঘুরতে এসে আমরা ওপাশে দেখতে পাচ্ছেন বিচ পয়েন্ট থেকে কিন্তু আমরা অনেকক্ষণ হেঁটে আসার পর আমরা চলে আসি এই পাহাড়ছড়ার যে একটা ঝাউবন রয়েছে, এই ঝাউবনের কাছে চলে আসি। আর এই ঝাউবনে কিন্তু অসম্ভব সুন্দর জায়গা রয়েছে। এখানে কিন্তু স্থানীয় যে জেলেরা রয়েছে তারা কিন্তু তাদের যে মাছ আরোহণের জন্য যে মালামাল এবং জাল তারা কিন্তু এখানে সংরক্ষণ করে, এবং এখানে অসংখ্য দোকান রয়েছে। আপনারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এখানকার যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে কিন্তু খাবার কিনে খেতে পারবেন। এবং এই ঝাউবনের যে বীজটা চলে গেছে এই দিক দিয়ে আরও অনেক দূরে আপনারা হেঁটে যেতে পারবেন। এই পাহাড়ছড়া সমুদ্র সৈকতকে বলা চলে একদমই নীরব এলাকা। এখানে ঘুরতে আসলে একদমই কোলাহল নেই, কক্সবাজারের মতো কোনো ভিড় নেই, এখানে মন মতো সময় কাটানো যায়। সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু এই সমুদ্র পাড় থেকে দেখা এক সৌভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কিন্তু সমুদ্রের পাড়ে বসে সন্ধ্যার সময় যে সূর্য ডোবার দৃশ্য এটা কিন্তু সবার ভাগ্যে জুটে না। তাই আমি নিজেকে লাকি বলবো যে পাহাড়ছড়া সমুদ্র সৈকতে বসে সূর্য ডোবার দৃশ্য দেখবো। এই বাঁশখালী সমুদ্র সৈকতের যে খানখানা বাঁধ রয়েছে এই মেরিন ড্রাইভ রাস্তা ধরে আমরা এই খানখানা বাঁধে চলে আসি। আর এখানে কিন্তু রাতে জমে ওঠে এখানকার যে চায়ের আড্ডা, ফুচকা, তারপরে যে আরও অসংখ্য দোকানপাট রয়েছে। আর ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা পর্যটনের দিকে যাচ্ছে। আর এই দোকানগুলো এপাশে, আর এপাশে কিন্তু একদম সমুদ্র, রাতের সমুদ্র। আর আপনারা যারা এই বাঁশখালীর সবগুলো জায়গায় ঘুরে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে এই বাঁশখালী সমুদ্র সৈকতে আসবেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। একদিকে রাতে জমে ওঠে, এইদিকে চায়ের আড্ডা, আর একদিকে সমুদ্র। এক কথায় কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর আশা করি আপনাদের এই পুরো বাঁশখালী ভ্রমণটা ভালো লাগবে। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।